আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ভয়াবহ নদী ভাঙনের কবলে সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জ এবং বিরানীবাজারের সুরমা কুশিয়ারা নদী পাড়ের হাজারো মানুষ। শীতে নতুন করে ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিস্থিতির উন্নয়নে বড় প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে তারা ঊর্ধ্বতনদের জানিয়েছেন। সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। সুরমা কুশিয়ারার মিলনস্থল সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের নদী ভাঙন যেন কমছেই না। এই শীতেও নতুন করে সুরমা নদীতে ভাঙতে শুরু হয়েছে। উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলবীর চক, চিনির চক, হাজীগঞ্জ, নোয়াগ্রাম, আয়র এলাকার বিভিন্ন জায়গায় ঘর নাই, থাকারও জায়গা নাই। বর্তমানে আমি অসহায় হিসাবে আছি। বর্তমানে 29টি পরিবার আক্রান্ত, 9টি বাড়ি আক্রান্ত, 2টি মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম। শুধু ঘরবাড়ি নয়, সুরমার ভাঙনে গ্রামের 30,000 মানুষের যাতায়াতের একমাত্র সড়কটিও বিলীন হওয়ার পথে। সরকারি কর্মকর্তারা আসেন, ছবি তোলেন, তারপর চলে যান, কিন্তু কোনো কাজ হয় না বললেন স্থানীয়রা। রাস্তাঘাটও ভাঙিয়ে নিয়ে গেছে, মসজিদও ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক সাংবাদিক, অনেক চেয়ারম্যান স্নেপ তুলে নিয়ে যায়, কিন্তু কোনো কাজে আসে না। আমরা অবহেলিত এই গ্রামটা। আমি অন্ততকে প্রায় 30 বছর থেকে দেখে এলাম যে এই জায়গাটা বিলীন হয়ে যাচ্ছে। একই সঙ্গে চলছে সিলেটের কুশিয়ারা নদীর তাণ্ডব। এতে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার 3 নম্বর দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ, ছড়িয়া, হাজরাপড়া, গোয়ালপুর, মইয়াখালী সহ বেশ কয়েকটি গ্রাম বিপর্যয়ের মুখে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেট জেলায় সুরমা নদীতে 54টি, কুশিয়ারা নদীতে 38টি ঝুঁকিপূর্ণ ভাঙন রয়েছে। যেমন সুরমা নদীতে আমাদের 54টি স্থান ভাঙনপূর্ণ স্থান চিহ্নিত করা আছে, আর কুশিয়ারা নদীতে 38টি স্থান। এই স্থানগুলোতে আমাদের টেকনিক্যাল একটা কমিটি হয়েছিল, সেই কমিটির রিপোর্টও পাইছি এবং রিভিউ কমিটি হয়েছিল, সেটা রিপোর্টও পাওয়া গেছে এবং আশা করতেছি আমরা খুব দ্রুততার সহিত ডিপিপি দাখিল করব। বাংলাদেশের মানচিত্র অক্ষুণ্ণ রাখার পাশাপাশি হাজার হাজার পরিবারকে রক্ষা করতে জরুরি প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আজ থেকে ফের প্রচার শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 জানুয়ারি। দুপুরে নগরীর বদ্দারহাট এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স সহনীয় রাখা সহ মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করবেন। অপরদিকে আমানত শাহ মাজার জিয়ারত করে গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে ভোট সুস্থ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কাউন্সিলর প্রার্থীরা নগরীর বিভিন্ন স্থানে প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। আমি ইনশাল্লাহ মেয়র নির্বাচিত হলে জনগণ যাতে বিনামূল্যে চিকিৎসা পায় এবং স্বাস্থ্যসেবা পায়, সেজন্য আমি 41টা ওয়ার্ডে 41টা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলব। এই চট্টগ্রামকে আমি 100 ভাগ না পারলেও 80 থেকে 90 ভাগ সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা শহর পরিণত করব। ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আজকে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন। এই যুদ্ধ হচ্ছে আমাদের বাঁচার লড়াই। এই যুদ্ধ হচ্ছে স্বাধীনতার এই 50 বছর পূর্তিতে স্বাধীনতাকে টিকিয়ে রাখার লড়াই। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনায় মানুষ পথে ঘাটে মরে পড়ে থাকবে বলে যারা প্রচার করেছিল তারাই ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দুপুরে রংপুর সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যথাসময় দেশে ভ্যাকসিন আসবে। মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে হাসান মাহমুদ বলেন, প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির একটি করে কেন্দ্র হচ্ছে, যা খুব শিগগিরই চালু হবে। পরে বিটিভির উপকেন্দ্র ও বেতার কেন্দ্র পরিদর্শন করেন তিনি। যারা বলেছিল বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, অনাহারে মানুষ, অর্ধাহারে মানুষ মৃত্যুবরণ করবে, তাদের সেই আশঙ্কা সংখ্যা তো ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং সেই আশঙ্কা সংখ্যা ভুল প্রমাণিত হওয়ার পর এখন করোনা ভ্যাকসিন নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সারা দেশে মন্দিরের সংস্কার ও উন্নয়নের জন্য সরকার 228 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সকালে যশোর জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দিরে বরাদ্দ সংক্রান্ত সভায় একথা বলেন তিনি। এদিকে খুলনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই, সেজন্য শিক্ষা বিস্তারে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে। সকালে খুলনা রোটারি স্কুলে শেখ রাসেল একাডেমিক ভবনের ভিত্তিপত্র স্থাপন শেষে একথা বলেন তিনি। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়। রাজশাহী মহানগর পুলিশের 6 সদস্যকে জুয়া খেলা সহ মাদক সেবনের অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক অফিস আদেশে তাদের বরখাস্ত করেন। এরপর তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক আব্দুল বারেক, এএসআই মিজানুর রহমান, নায়েক আফজাল সরকার, কনস্টেবল ফরহাদ হোসেন, আব্দুস সালাম ও শাহেদ আলী। তারা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আরএমপি কমিশনার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্য বুধবার দিবাগত রাতে নগরীর শেখপাড়া এলাকায় আবাসিক হোটেলে জুয়া খেলা সহ মাদক সেবন করেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে এক ব্যক্তির কবর খোঁড়ার সময় দেয়ালের মাটিতে আরবি হরফ লেখা দেখা গেছে। উপজেলা সদরের পশ্চিম পানিমাছকুটি গ্রামে একটি দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। ওই এলাকার ইসমাইল হোসেন গেল বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেলে মারা যান। পরে পারিবারিক কবরস্থানে তার কবর খোঁড়ার সময় এই আরবি লেখা দেখা যায়। স্থানীয় হাফেজ জানান, কবরের 2 পাঁজরের পশ্চিম দিকে বিসমিল্লাহ সূরা ইয়াসিনের কিছু অংশ এবং পূর্ব দিকে মিম হা মিম দাল লেখা ছিল। পরে গতকাল বিকেলে পুলিশের উপস্থিতিতে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়। আমি যে হরফগুলো দেখলাম ইয়াসিন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পরবর্তীতে আরও অনেক হরফ দেখা যাচ্ছে। আমি কিন্তু সবসময় কবর ঘুরি বেড়াই, যেখানে খবর হোক আমি যাই, কারণ 2 সাপ খোঁড়ার পর আমি ওই নাম্বারটা ভাষাতে দিলাম। কবরের পশ্চিম সাইডে ইয়াসিন শব্দটি, ইয়াসিন 2টি অক্ষর ভাসি উঠতেছিল। আমি এখানে এসেই নিজের চোখে দেখলাম। শীত, ঘন কুয়াশা আর পোকার আক্রমণে নষ্ট হচ্ছে মৌলভীবাজারের বোরোর বীজতলা। কৃষকরা বীজতলা রক্ষায় বিভিন্ন কীটনাশক ও ওষুধ ছিটিয়েও ফল পাচ্ছে না। পরিস্থিতি এমন থাকলে বোরো চারার সংকটের আশঙ্কা কৃষকদের। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ প্রদানের পরামর্শ দিয়েছেন। মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের কৃষক দারা মিয়া 5 একর জমিতে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন। জমিতে চারা গজানোর পর থেকে সাদা ও লালচে হয়ে বিবর্ণ ধারণ করছে। আলি যখন দুবাতু দিলাইছে, ওখান আমরা পানি দিছি, পানি দিয়া ওখান দেখা যায় দুঃখে একসা আলির আগা লাল হয়ে গেছে। ও মানে আমরা ঔষধ দিছি, ঔষধ দেওয়া পরে ওখান দেখা যায় ঔষধ খাবার না। প্রতি বছর একবার খালি খেত, এখন একবারও যদি খেতের সময় যে মনে করো এলাকান আর না হয়তো বাজে মানুষ কিতা করবো। জেলার বিভিন্ন উপজেলায় পোকার আক্রমণে নষ্ট হচ্ছে গজিয়ে ওঠা নতুন চারা। কৃষি বিভাগের পরামর্শে সেচ ও কীটনাশক প্রয়োগ করেও বীজতলার উন্নতি হচ্ছে না। কেউ কেউ মারতেছে, চালি মারতেছে, কেউ কেউ ঔষধ মারতেছে, কেউ কেউ অনেক কিছু মারতেছে, কিন্তু কিছু কোন জাতের খাদ হইতেছে না। পোকার কোনো প্রতিকার করতাম পারলাম না। এডির কাছে মনে করো খবর দেওয়া পরে এডি মাঠও আজ পর্যন্ত মনে করো কোনো অবস্থাতে আইসন না। এদিকে কৃষি বিভাগ বলছে আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা। তবে দুর্যোগকালীন সময়ের জন্য জেলায় পর্যাপ্ত বীজ মজুদ রয়েছে। এই কোল্ড ইনজুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর মৌলভীবাজারে 34,338 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এজন্য বীজতলা তৈরি করা হয়েছে 2,640 হেক্টর জমিতে। দীপ্তচন্দ্র পাল, RTV।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।